আমরা এই টাকাগুলো ভারতকে কেন দিচ্ছি? ভারতের আমি জন্য দিচ্ছি নাকি? উপরে যখন আমরা বলছি এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ওদিকে টাকাগুলো হুড় করে ভারতকেই দিয়ে দিচ্ছি, কারণ কি? আমি এই কথাটা একটু জানতে চাচ্ছি। না শুনেন, কারণ কি, এটা তো কারণটা এরা একমাত্র জানে। আমি একটা কথা বলি, কারণটা শুনেন, আমি সবসময় বলি যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী। আমাদের প্রায় জিনিসের জন্য ভারতের কাছে আপনার যেতে হয় বিপদের সময়। আপনি সবসময় না আনলেন, কিন্তু এমন একটা সময় আসে তখন কিন্তু না এনে উপায় নেই। এটা হলো কাঁচামরিচ, এটা হলো জ্বলন্ত উদাহরণ হলো আপনার ডিজেল। সবসময় আনলেন না, কিন্তু আনতে হবে। বছরে কোনো না কোনো সময় এটা সেটা আনতে হবে। মানে সারা সময় আপনার বিপদের জিনিসগুলি আনতে হবে, আপনি নর্মাল জিনিসগুলি না আসে। কিন্তু ভারত কি এরকম কোনো জিনিস আছে বাংলাদেশের কাছে কি আপনাদের কাছে আবেদন জানাইছে, বা আমাদের অনলাইন মিডিয়াতে বা কোনো মিডিয়াতে বলছে যে ভারত তো জরুরি ভিত্তিতে এই সাহায্য চাইছে, নাহলে তাদের দেশ চলতেছে না? তো চাই নাই। তাহলে এই যে প্রচারণাটাতে করে আমাদের যে এই মিডিয়া, আমাদের তো 24-এর আন্দোলনের ভিত্তিটাই ছিল সমতার ভিত্তিতে। তো আমাদের সমতাটা কোথায় হলো? যেখানে আমার 1.5 থেকে 2 বিলিয়ন সেখানে রপ্তানি হয়, আমি 14 থেকে 25-23 বিলিয়ন আমি আমদানি করি। সমতাটা কোথায় হলো? আমি এই সমতাটা কর্তৃপক্ষকে প্রশ্ন করতে চাই। সমতার শুনেন, আপনি এটা 2 বিলিয়ন না, 1.93 বা 2 বিলিয়ন ছিল শেখ হাসিনা বলে, বুঝছেন? আর ইনপুট হইতো আপনার 9 পয়েন্ট বা সামথিং প্লাস। আর এই ইউনূস সরকার এবং এই সরকার দুইটা যদি মিলে চিন্তা করেন, ইউনূস সরকারের আমলে আপনার এটা এক্সপোর্ট কমে গেছিল, $1.7 এসে পড়ছিল আমাদের এক্সপোর্টটা। মানে আমাদের এক্সপোর্ট কমে গেছিল, কিন্তু ইনপুট বাড়ছে। এখনো কিন্তু এখন নতুন করে কিন্তু ডাটা, আমাদের যেহেতু ডাটা তা তো আমরা তো বের করা মুশকিল। ডাটার অনলাইন মিডিয়াতে যখন আসে, আমরা তারা বিভিন্ন মিডিয়া থেকে আসে, তখন এটা পাই। কিন্তু এই ডাটাটা দেয় না যে বর্তমান সময়ে এক্সপোর্টটা ইন্ডিয়াতে কত আছে। তবে আমি যতটুকু জানি এক্সপোর্ট ইন্ডিয়াতে কম, কিন্তু ইম্পোর্ট বেশি। আমি কয়েকদিন আগে পাইছিলাম যে $13.5 বিলিয়ন উপরে আছে এক্সপোর্ট, মানে ইম্পোর্ট। মানে আপনি সারাদিন গালাগালি করবেন ফরিদ ভাইয়ের কথা, কিন্তু আপনার ঠিকই রাত থেকে বসে থাকবেন, ভাই দেন, উপায় নাই। এটা হলো আমাদের চরিত্র। এটার জন্য এই যে কালকে আপনি পরশুদিন একটা ভিডিও করলাম না, ওইখানে একজনে এসে কমেন্ট করে করলে কি যে আপনি তো মুসলিম বিদ্বেষী বা মুসলিমের মানে মুসলিম ছাড়া ওদের সাথে ওদের পক্ষ হয়ে কথা বলেন। আরে ভাই, আমি কার সাথে কার পক্ষ হয়ে কথা বলবো, কার সাথে আমার বিবেক। মানে ওরা, এই যে কালকে বলছিলাম না পরশুদিন, ফরিদ ভাই শুনুক আজকে, যে আমার ভাগ্য ভালো ওদের, আমার যদি দাড়ি যদি না থাকতো তাহলে নাস্তিক বানায় ফেলতো, ভারতের দালাল বানায় ফেলতো। বিপদ পড়ছে একটা, এই যে লোকটা দাঁড়িয়ে আছে এবার নামাজও পড়ে বলে, ওই লোকটা কিভাবে বলি। ওই জন্য ওই এমন ভাবে আপনি যে কাট ভিডিওটা দিছিলেন, ওই ভিডিওটা আপনি দেখেন, একটা কমেন্ট কিন্তু আছে এরকম আমার বিরুদ্ধে, মানে ডাইরেক্ট নাস্তিকটা বলতে পারে নাই, দুর্ভাগ্য ওদের জন্য। এখন আপনি সারাদিন ভারত বিদ্বেষী কথা বলবেন, কিন্তু আপনার ভারতের কাছে আপনার যেতে হয়। যেমন আপনি এখন অনলাইন মিডিয়াতে একটা নতুন করে হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী ভারত যাবে মোটামুটি একটা ফাইনাল। এখন নতুন করে আজকে কি করছে, আইসা দেখলাম দিছে যে 3 নাকি শর্ত দিছে। এই শর্ত যদি ভারত পূরণ করে তাহলে শুধু ভারত সফরে যে আমাদের প্রধানমন্ত্রী যাবে। এটা নিয়ে অলরেডি সমালোচনা শুরু হয়ে গেছে। আমরা তো সমালোচনা করেন যোগ্যতা কম, এটা ফরিদ ভাইয়ের যোগ্যতা বেশি, এটা ফরিদ ভাই করতে পারবো। তবে আমি একটু বলি আর কি, আমার কিছু যোগ্যতা আছে, একটু বলি। আপনি ভাই যে কোনো সমস্যা হলো, ফরিদ ভাইয়ের সাথে সমস্যা আমার হলো, আপনার সাথে সমস্যা হলো, তখন আমরা বৈঠকে বসবো 3 জনে মিলে, একজনের মধ্যস্থকারী হোক বা যে কোনো হোক, বা 2-3 জন বললাম, বৈশা আলোচনা করবো যে ভাই আমার এই সমস্যা, তুমি এটা আমার সমাধান করো, ভাই আমার এই সমস্যা, তুমি এটা সমাধান করো। তাহলে একটা আলোচনা হয়। এটাই তো ভারতীয় যে বিজ্ঞ বাংলাদেশে যে আপনার পররাষ্ট্র বর্তমানে আছে রাষ্ট্রদূত আসছে, আমি শেষ করে টিভিদি সাহেব যে বললো কি বলছো, অনেক কিছু পাশাপাশি তাদের সাথে নিশ্চয় হয়েছে। উনি কিন্তু একটা কথা বলছে, 2 প্রধানমন্ত্রী একসাথে বসলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। পজিটিভ কিন্তু অলরেডি আছে। কিন্তু এখন এসে নতুন করে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে বিবৃতি দিয়েছে, মন্ত্রণালয় থেকে, যে 3টা শর্ত আছে, এই তত্ত্ব মানলে তাহলে ভারত সফরে যাবে। ভাই এখন আমি আর কি বলবো, বলার কিছু নাই, কারণ সবকিছুর একটা সীমা আছে। আমি শেষ করে দিই, আপনি শুনেন বলি আপনাকে, যুদ্ধ যদি থাকতো তাহলে আপনি আগে দিতে পারতেন, শর্ত দিতে পারতেন। এগুলো তো যুদ্ধ না ভাই, এটা আপনার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আলোচনা হবে। সেখানে তো অগ্রিম যদি আপনি শর্ত ছাপায়া দেন, তাহলে এটা কি কেরম হলো না,
জানি না এটা কেমন হবে। ফরিদ ভাই এটা বিশ্লেষণটা সুন্দর করে করুক, কারণ এটা আমি সূত্রটা ফরিদ ভাই ধরা গেলাম, যেহেতু আমি একটু বেকায়দা অবস্থায় থাকি, এত কিছু বলা সম্ভব না। আমি পারবো ঠিকই, কিন্তু কঠিন একটা ফরিদ ভাই, মানুষের রফিক ভাই, আমরা ফরিদ ভাইয়ের কাছে যাই। ফরিদ ভাইয়ের কাছ থেকেও এই ব্যাপারেই একটু জানতে চাইবো যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর বাতিল করেছেন, এমন খবর প্রচার হচ্ছে দেশীয় মিডিয়ায়। বাংলাদেশ নাকি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেছেন, বাংলাদেশ নাকি দুটি শর্ত দিয়েছে ভারত। এক নম্বর শর্ত হলো শেখ হাসিনাকে প্রত্যাবর্তন, কি বলে, প্রত্যার্পণ। দ্বিতীয় শর্ত হলো হাদির খুনিদের এই প্রত্যার্পণ, মানে যেটা তুলে দেওয়া সরকারের, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর। এখন আমার প্রশ্ন হলো, এই যে প্রধানমন্ত্রী সফর বাতিলের কথাটা যখন আসলো, তখন আমার মনে প্রশ্ন জাগছে যে ভারত কি আমাদের বাংলাদেশের এই শর্তগুলোকে ইগনোর করলো? এই ফরিদ ভাই, আপনার মতো করে এইটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমত হইলো যে হাদিরে যে খুন করছে ভারতের খুনিরা, হাদির খুনিরা যে ভারতে আছে, এটা বাংলাদেশ কিভাবে জানলো? নাম্বার ওয়ান, বাংলাদেশ কি এই ওই হাদির খুনের ব্যাপারে কোনো রায় দিছে, চার্জশিট দিয়েছে? কেমনে জানলো যে কে খুন করছে? এটাই তো বলতে পারবে না তারা। বরং আমরা হাদির ভাই বোনকে বলতে শুনেছি যে হাদির খুনিরা জানাজার প্রথম কাতারে আছে। তাহলে তো জামাত, বিএনপি, এনসিপি এদেরকে অ্যারেস্ট করতে হবে। দেখলে তো ফাতরামি, মানে না যাওয়ার, ভারতে না যাওয়ার, ভারতে না গেলে তারেক রহমান যদি ভারতে না যায়, তো ভারতের কি মহাভারতটা শুদ্ধ হয়ে যাবে? বরং বিপদে পড়বে তারেক রহমান। এই যে এত যে দুর্বুদর করে, এত ফাতরামি করে, ওই যে আমাদের ভুইয়া সাহেব বললেন যে সারাদিন ভারতের গালি দেয়, সন্ধ্যাবেলায় কয় পেটে তো ভাত নাই, কটা ভাত দাও, ঘরে তো বাতি জ্বলে না, একটু কেরাসিন দাও। ফাতরামি ছাড়া তো এগুলো আর কিছু না। এই যে কারেন্টের কথা নিয়ে, বিজলির কথা নিয়ে, গ্যাসের কথা নিয়ে কত ফাতরামি করতেছে। এরা যদি এতই মুরত থাকে, বিদ্যুৎ পাকিস্তান থেকে আনলাইতে হয়, গ্যাস ডিজেল পাকিস্তান থেকে আনলাইতে হয়। পাকিস্তান পেয়ারা ভাই, ইসলামী পাকিস্তান, ওইখানে ফু দিলেই তো ডিজেল হয়ে যাবে। ওইখান থেকে চাল ডাল নুন তেল আনলাইতে হয়। আবার শুনলাম আমাদের শিক্ষামন্ত্রী বলে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা নাকি সবচেয়ে ভালো। তাহলে বাংলাদেশে এত স্কুল কলেজ মাদ্রাসার দরকার কি? সব পাকিস্তানে যায় পড়ালেখা করুক। আবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ও নাকি বলে যে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। তাই ভিসার জন্য তো কোনোদিন পাকিস্তানে গিয়ে জামাতিদেরও তো লাইন দিতে দেখি না। এই দেশের যে সবচাইতে পেয়ারা পাকিস্তানি, যেটা স্বঘোষিত পেয়ারা পাকিস্তানি, সে সাংঘাতিক ইলিয়াস, সে তো আমেরিকা যায় বসে আছে। ও তো পাকিস্তান যাবে না বলেও, ওরা যদি পাকিস্তান মাগনা চিকিৎসা করে তারপরেও তো যাবে না। কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলে পাকিস্তান নাকি সবচেয়ে শিক্ষা ব্যবস্থা ভালো, তো যায় না কেন? এগুলো হচ্ছে রাজনৈতিক ভণ্ডামি, ফাতরামি, এগুলো তারা বলবেই। তারেক রহমান যদি ভারতে না যায়, ভারতের কি ঠেকাটা পড়ো, কি লসটা হয়ে যাবে ভারতের, বুঝবে তো না যাওয়ার পরে। তারেক রহমান না যাওয়ার পরে না বুঝবে। ওই যে ভাবির পোলাদের জন্য, আমার আরেক ভাবির পোলা বলছে কি যেন পারভেজ মলম নাকি গার্বেজ মলম, সে বলেছে যে আত্মহত্যা করবে, এরকম নাকি বলেছে। আবার কেউ বলেছে তার যাওয়া উচিত না। তো শেখ হাসিনাকে ফেরত দিবে কেন? কি কারণে ফেরত দিবে? কি কারণে? তারা বলুক যে এই কারণে ফেরত দিবে, যে শেখ হাসিনা হত্যাকারী, এই জন্যে। শেখ হাসিনা যদি তাদের ভাষায় 800 হত্যাকারী হয়, তাহলে 30 লক্ষ হত্যাকারীকে নিয়ে তো তারা সংসদে বসে থাকে। এত তো একটু লজ্জা থাকা উচিত। শেখ হাসিনাকে তারা চাবে, তারা এমন হত্যা মামলায় তাকে আসামি করেছে, ফাঁসি দিয়েছে, দণ্ড দিয়েছে, যে তার মধ্যে 300-400 জীবিত উদ্ধার হয়ে আসছে, জিন্দা শহীদ। চার্জশিটে নাম নাই, পোস্টমর্টেম রিপোর্ট নাই। এই আধুনিক যুগে পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া কোনো হত্যা মামলা আপনি দায়ের করতে পারবেন? রায় দেওয়া তো মক্কা বহুদূর, রায় দেওয়া তো বহুত দূর। মনে করেন আমার নামে আপনি মামলা করলেন যে শেখ ফরিদ XYZ কে মেরে ফেলেছে, তাকে রায়ও দিলেন ফাঁসির। যদি আমার উকিল বলে ভাই পোস্টমর্টেম রিপোর্টটা দেন, যদি বলবেন নাই, ওই মামলা আদালতে টিকবে, এটা তো লোয়ার কোর্টে বাতিল হয়ে যাবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট লাগবে না। তো এটা তো শেখ হাসিনার নামে, জননেত্রী শেখ হাসিনা বা যাদের এই জুলাই সন্ত্রাসীদের হত্যার নামে যে মামলা, এর মধ্যে তো অর্ধেক আওয়ামী লীগ আছে। এর মধ্যে খোদ জুলাই সন্ত্রাসীরা নিজেদেরই মেরে ফেলেছে। যাত্রাবাড়িতে একটা দর্শককে জুলাই সন্ত্রাসীদের পিটিয়ে মেরে ফেলেছে, সেটাও জুলাই শহীদ।